বিসমিল্লাহির রহমানির রহিম। সাইলিম ম্যাথ একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা 40তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করব। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাস্তব সংখ্যায় মডুলাস অফ 3x + 2 < 7 অসমতাটির সমাধান কত? তাহলে এটি সমাধান করার জন্য আমরা মডুলাস অফ 3x + 2 < 7 এটাকে আমরা লিখতে পারি যে -7 3x + 2 < 7। এটা আমরা সবাই জানি, এটা এইভাবে লেখা যায়। আচ্ছা, এখানে 3x এর সাথে +2 আছে, এই 2কে সরাইতে হবে। তাইলে +2 যেহেতু আছে, -2 দ্বারা আমরা -2 বিয়োগ করে দিব উভয় পক্ষে। তাহলে -7 থেকে -2 বিয়োগ করলে হবে -9। এখানে থাকবে 3x আর -2 বিয়োগ করলে হবে 5। এবার x এর সাথে 3 আছে, এই 3কে ভ্যানিশ করতে হবে। তাইলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাইলে প্রত্যেকটা পদকে আমরা 3 দ্বারা ভাগ করে দিই। তাইলে হবে 3 3 9 -3, 3 3 কাটা x < 5/3। তাহলে এটি হচ্ছে আমাদের অপশন গ। তাহলে একের আনসার হবে গ। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, 6² BC এবং 4 BC² এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? এই প্রশ্নটি অনেকেই ভুল করবে, একটু ট্রিকি। সহজ প্রশ্ন কিন্তু একটু ট্রিকি। একটু প্রশ্নটার দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। এখানে বলছে যে এই 6² BC এবং 4 BC² এর সংখ্যা সহগের গসাগু। তাইলে আমরা তো সংখ্যা সহগ চিনি। এই প্রথম রাশির মধ্যে সংখ্যা সহগ হচ্ছে 6, দ্বিতীয় রাশির মধ্যে সংখ্যা সহগ হচ্ছে 4। তার মানে 6 এবং 4 এর গসাগু যদি আমরা বের করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমাদের গসাগু হচ্ছে 2। তাহলে সংখ্যা সহগের গসাগু হবে কত? 2। তাহলে 2 এখানে কোনো অপশনে নেই, তাহলে আনসার হবে কোনোটাই নয়। 3 নম্বর প্রশ্নটি আসেন। আমাদের দেওয়া আছে 2 log 10 5 plus log 10 36 minus log 10 9। তাহলে এখানে আমরা জানি লগের পূর্বে কোনো সংখ্যা থাকলে সেটি বেজের উপরে পাওয়ার হয়ে যায়। তাই এটাকে আমরা লিখতে পারি log 10 5² প্লাস, এই রাশিগুলো আমরা যেভাবে আছে এভাবে রেখে দিচ্ছি, log 10 9। আচ্ছা, এখানে log 10 যদি আমরা কমন নিই বা সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে 5² মানে হচ্ছে 25, যোগের জন্য হবে গুণ, এখানে হবে 36, আর বিয়োগের জন্য হবে ভাগ, আর এখানে হবে 9 সমান log 10। এখানে কাটাকাটি 4 9 36, 4 25 100। তাহলে 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। আবার কি করবে, 2টা সামনে চলে আসবে, আর এখানে log 10 10 থাকবে। তাহলে আমরা জানি 2 ইন্টু এই log 10 10। এখানে ভিত্তিলগ এবং বেস যদি মিলে যায় তাহলে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 একে 2। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে 2 ক। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটা খুবই সহজ একটা প্রশ্ন। নিচের কোনটি x এর মান? তাইলে যদি আমরা জানি যে log 10 x = -1, এরকম থাকলে আমরা জানি log b যদি m হয়, তাহলে এই যে এটা প্রথমটা হচ্ছে বেজ সমান হবে এখানে লগের নিচে যেটা থাকবে ভিত্তি লগ, তার উপরে এই ডান পাশের রাশিটা উপরে পাওয়ার হিসেবে যাবে। আচ্ছা, তো এখানে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে x = tan inverse 1। তাহলে tan inverse 1 মানে 1/10, 1/10 মানে 0.1। এটা আনসার হবে ক। আশা করি বুঝতে পারছেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে আমি
একটা জিনিস যত টাকায় বিক্রয় করলাম কিনেছি তার চেয়ে দ্বিগুণ দামে। তাহলে এটা দুইভাবে করা যায়। আমি যদি প্রথমে ধরি যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্য যদি আমরা এক্স ধরি তাহলে ক্রয় মূল্য ধরতে পারি আমরা 2x। তাইলে এখানে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে অবশ্যই ক্ষতি হয়। তাহলে আমার এখানে ক্ষতি হয়েছে কয় টাকা? 2x - x = x টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমাদের ক্ষতির পার্সেন্টেজ কত হবে? ক্ষতির পার্সেন্টেজ হবে আমরা জানি লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে যত টাকা ক্ষতি হয়েছে ইন্টু 100%। তাহলে x কাটা 2 দিয়ে কাটাকাটি করলে হবে 50, তার মানে 50% ক্ষতি হয়েছে। এটার আনসার হবে ঘ। এটাকে আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি। আমরা যদি বিক্রয় মূল্য ধরে নিই 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 200 টাকা, যেহেতু দ্বিগুণ, তাহলে আমার ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে আমার 100 টাকা। 100 টাকায় ক্ষতি হয়েছে 200 টাকায়। দেখেন এখানে কিন্তু 200টা নিচে হয়েছে, কারণ এটা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আমরা জানি লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। এটা যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই 100% দ্বারা গুণ করলে 20 কাটা 2 দিয়ে কাটাকাটি করলে হবে 50% এই অঙ্কটা এইভাবেও করা যায়। তাই এটা ক্ষতি হবে 50%। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে -5 PQ16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে PQ এর মান কত হবে? এটা ক্লাস 9-10 একটা বেসিক একটা অঙ্ক, সমান্তর ধারার। এটা হচ্ছে সমান্তর অনুক্রমে আছে। তাই আচ্ছা, এখানে এর মান হচ্ছে -5, হ্যাঁ এর মান হচ্ছে -5। চৌথ হচ্ছে a + n - 1 × d, এর মান হবে -5। তাহলে 3d এর ভ্যালু হবে 16 × 5 = 21, d এর মান হবে 7। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পদের মান হবে a + n - 1 × d। তাইলে a হচ্ছে -5 প্লাস d, -5 প্লাস d এর মান হচ্ছে 7, তাহলে এটা হবে 2। তাহলে আমরা প্রথম পদের ভ্যালু পেয়েছি 2। আচ্ছা, দ্বিতীয় পদ পাইছি আমরা 2। দ্বিতীয় পদ মানে এখানে p, তার মানে বলতে পারি আমরা p এর মান কত? 2। আবার তৃতীয় পদ যদি আমরা বের করি সেটা হবে a + n - 1 × d। আমরা n এর জায়গায় 3 দিছি যেহেতু তৃতীয় পদ, তাহলে এর মান হচ্ছে -5 + 2 × d এর ভ্যালু হচ্ছে আমাদের 7। তাইলে 7 × 14, 14 থেকে 5 গেলে থাকবে আমাদের 9। তাহলে আমাদের কিউর ভ্যালু হবে 9। তার মানে p এবং কিউর মান হবে 2,9। আনসার হবে খ। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটি আসেন, জটিল সংখ্যা থেকে আসছে i⁻⁻49 এর মান কত? আচ্ছা, আমরা জানি যে আমরা এখানে একটা সূত্র জানি যে i² = -1। তাহলে এখানে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে i⁻4 = 1 হবে, হ্যাঁ +1 হবে ভ্যালু। তাহলে এখানে i⁻⁻49 এটা = আমরা লিখতে পারি 1 এই ইনভার্সের কারণে 1/i⁻49। আচ্ছা, 1/i⁻49কে আমরা লিখতে পারি 48 × i। হ্যাঁ, কারণ এখানে ক্যালকুলেট করলে আবার এটা পাওয়া যাবে। implies that i⁻48 কে লিখতে পারি i² 24 দুগুণে 48 ইন্টু নিচে i রয়ে যাবে। আচ্ছা, 1 i² সমান লিখতে পারি -1, হ্যাঁ 24 আর i থাকবে। এবার মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে আমরা জানি সেটা প্লাস হয়ে যায়, তার মানে আমাদের আলটিমেটলি রইল 1/i। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি যে উভয় পক্ষকে i দ্বারা গুণ করি। উপরে i দ্বারা গুণ করলাম, নিচে i দ্বারা গুণ করলাম। তাহলে উপরে থাকলো i, নিচে থাকলো i²। তাহলে উপরে i থাকলো, নিচে i² মানে -1, তাহলে এটা হবে -i। এটা হবে আমাদের আনসার। তাহলে এটার আনসার হবে -i, অপশন 4। 18 নম্বর প্রশ্নটিও খুব সহজ, তবে এটা নতুন প্যাটার্নে আসছে, গুণোত্তর গড়। হ্যাঁ, গুণোত্তর গড় মানে হচ্ছে আমরা যদি 18 এবং 72-এর গুণোত্তর গড় বের করি তাহলে 18 আর হচ্ছে 72, মাঝখানের সংখ্যাটা বের করতে হবে।
তাইলে 18 এবং 72-এর মাঝখানের সংখ্যা আমরা জানি হচ্ছে গুণোত্তর হারে যদি আমরা ব্যালেন্স করি তাহলে এটা হবে 36। এই যে 18কে 18, 18 দুগুণে 36, 3 18 72, তাহলে এটা আনসার হবে 36। আমরা এইভাবে করতে পারি। আবার আমরা যদি এইভাবে করি যে আরেকটা নিয়ম হচ্ছে √18 আর 72-এর গুণফলকে রুট করে দিলে আমাদের গুণোত্তর গড়টা বেরিয়ে যাবে। তাই 18কে আমরা লিখতে পারি 3 6 18, আর 72কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 3 4 12, 6 12 72। আচ্ছা, এখানে 3 হচ্ছে 2টা, তাহলে আমরা রুটের বাইরে চলে গেলে একটা 3 আসবে। 6 হচ্ছে 2টা, রুটের বাইরে গেলে একটা 6 আসবে। 2 হয়েছে 2টা, রুটের বাইরে গেলে একটা 2 আসবে। তাইলে আমাদের 6 দুগুণে 12, 3 12, 36 হবে এই প্রশ্নের আনসার হবে গ। তারপরে পরীক্ষার হলে এইভাবে করার চেষ্টা করব, কারণ 18 36 72, 18কে 18, 18 দুগুণে 36, 3 18 72, তাহলে 18 এবং 72-এর গুণোত্তর গড় হচ্ছে কত? 36। আর এইভাবেও করা যায়, আবার সূত্রের সাহায্য করা যায়, গুণোত্তর ধারা সূত্র অনুযায়ী আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন। এবার আসেন 9 নম্বর প্রশ্ন। 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট n সংখ্যক পদের যোগফল কত হবে? আমরা জানি এই ধারাটি হচ্ছে একটা গুণোত্তর ধারা। হ্যাঁ, কারণ হচ্ছে এটার প্রথম পদ হচ্ছে a = 1 আর সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে এটা হচ্ছে -1। এভাবে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি ভাগ করি, দ্বিতীয় পদকে প্রথম পদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে -1 পাবো, মানে সাধারণ অনুপাত সমান হবে। এই জন্য আমরা বলতে পারি ধারাটি হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার আমরা তো যোগফল এটা সূত্র দিয়ে হয়ে যাবে। তাহলে আমরা প্রথম পদ a = 1 আর -1, এখানে -1 কিন্তু 1 থেকে ছোট, আর -1 যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র হবে a × 1 - r to the power n divided by 1 - r। আচ্ছা, এখানে এর মান হচ্ছে 1 আর 1 - r এর মান হচ্ছে -1 to the power n divided by 1 - r এর মান হচ্ছে -1। তাহলে এখানে 1টা বাদ যদি দেই আমরা থাকবে 1 - 1 to the power n divided by 1 -1 মানে 2। তাহলে আলটিমেটলি আমার আনসার হবে 1 - -1 to the power n। তাহলে আনসার হবে অপশন 4। আশা করি বুঝতে পেরেছেন। 10 নম্বর অঙ্কটি হচ্ছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহু সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, বাহু সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে যে বাহুর সংখ্যা বের করার সূত্রটি হচ্ছে আমরা 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দ্বারা ভাগ করব। যদি 360 ডিগ্রিকে আমরা বহিস্থ কোণ দ্বারা ভাগ করি তাইলেই আমার ওই বহুভুজের বাহুর সংখ্যা বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে 360 ডিগ্রি বহিস্থ কোণ কত? এখানে একটি সুষম বহুভুজের প্রত্যেকটির কোণ 168 ডিগ্রি। তাইলে প্রত্যেকটি কোণের মান যেহেতু 168 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি কোণ বলতে কোন কোণ? অবশ্যই অন্তস্থ কোণ। অন্তস্থ কোণগুলোকেই এখানে বোঝাইছে। তাহলে অন্তস্থ কোণ যদি 168 হয় তাহলে বহিস্থ কোণ কত হবে? 180 থেকে বাদ যাবে, তাহলে বিয়োগ করলে হবে 2 হাতে আছে 1 7 1 12, তাহলে বহিস্থ কোণের মান হবে 12 ডিগ্রি। তাহলে 12 দিয়ে আমরা ভাগ করি 3 12 36 শূন্য, তার মানে বাহুর সংখ্যা হবে আমাদের 30। আনসার হবে ক। আচ্ছা, এবার আসেন 11 নম্বর প্রশ্নটি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার হলে x এর মান কত? এই প্রশ্নটি অনেক সহজ। আমার ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি, যে ত্রিভুজের 3টি বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই যে আমরা ধরে নিলাম যে আমার এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটি বাহুর মান হচ্ছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে এই বাহুটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি একটা লম্ব আঁকি, এই লম্ব দূরত্বই তো উচ্চতা, উচ্চতা হচ্ছে কি আমার x। হ্যাঁ, আচ্ছা, এই
রেখাটা যেহেতু এইটার উপরে লম্ব, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 90 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন হয়েছে, সেহেতু আমাদের এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যেহেতু এক্সের মান বের করতে হবে, তার মানে লম্বের মান বের করতে হবে। তাহলে আমরা এটা বের করতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে হবে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ই পুরোটা হচ্ছে 2, এখান থেকে এতটুকু হচ্ছে 2, তাহলে এটা হবে 1, এটাও 1, তার মানে আমরা ভূমির ভ্যালুটা 1 ধরতে পারি, তাহলে 1 স্কয়ার। তাহলে আমার এই ভূমির মান হবে 1। তাহলে অতিভুজ লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে 4 - 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স স্কয়ার সমান যদি 3 হয়, x সমান হবে √3। তাহলে আমার লম্বের মান হবে √3। 12 নম্বর প্রশ্নটি 4√x³ ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে x³ আমরা এই 4 এটাকে লিখতে পারি 1/4 ইজ ইকুয়াল টু 2। ইমপ্লাইজ দ্যাট পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তাহলে এটা হবে 3/4 ইজ ইকুয়াল টু 2। দেখেন আমাদের বের করতে হবে x⁴ এর মান। তাহলে 3/4 আসছে আমার এখানে, তাহলে নিচেটাকে 2 বানাইতে হবে। তাহলে আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে এই 4কে 2 দ্বারা কাটাকাটি করলে 2 × 2 = 4, 3/2 এর মানটা এদিকে চলে আসবে। তার মানে আমরা কি করব, এখন বর্গ করব ওই পক্ষকে। বর্গ করলে আমাদের 3/4, এই পাওয়ার উপর পাওয়ার হলে পাওয়ার গুণ হবে, আর এদিকে হবে 2 × 4। তাইলে এই 2 × 4 আমাদের দাঁড়াবে x⁴ 2 = 4। তার মানে এটার ভ্যালু হবে 4। আনসার হবে গ। এবার আসুন 13 নম্বর প্রশ্নটি। ABC ত্রিভুজে বি কোণের পরিমাণ হচ্ছে 48 ডিগ্রি এবং AB সমান AC। যদি E এবং F AB এবং AC কে এমনভাবে ছেদ করে যেন EF সমান্তরাল BC হয়, তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল AFE ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদেরকে এই প্রশ্নটি বোঝার জন্য চিত্রটা ভালো করে বুঝতে হবে। আমাদের ত্রিভুজটা হচ্ছে ABC ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজটা আঁকি। এই হচ্ছে আমাদের ত্রিভুজটি হচ্ছে A, এটা B, এটা C। আমাদের এখানে বলেছে যে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে আমাদের 48 ডিগ্রি। আর এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যে AB ইজ ইকুয়াল টু AC। তাহলে AB হচ্ছে এই বাহুটা আর AC হচ্ছে এই বাহুটা, মানে এই দুইটা বাহু সমান। তাইলে এখানে যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এই কোণটা যেহেতু 48 ডিগ্রি, তাইলে আমরা অটোমেটিক্যালি বলতে পারি এই কোণটা হবে 48 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি বলেছে যে E এবং F AB এবং AC কে এমনভাবে ছেদ করে যেন, মানে AB কে E একটা বিন্দু ছেদ করে, এই বিন্দু ছেদ করে, আর AC কে F বিন্দু ছেদ করে, এমনভাবে ছেদ করে যেন এই EFটা কি হয়, BC বাহুর সমান্তরাল হয়। মানে এই বাহুটা সমান্তরাল না, সমান্তরাল। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন বের করতে হবে অ্যাঙ্গেল A কোণ, মানে এই কোণটা কত। এই কোণটা তো আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 না। তাহলে এই ABC ত্রিভুজের মধ্যে বি কোণের মান জানি, সি কোণের মান জানি, এ কোণের মান তো বের করতে পারবো। তাইলে বি কোণ 48, 48, 96। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি থেকে আমরা 96 ডিগ্রি বাদ দিব। বাদ দিলে 4, হাতে আছে 1, 10, 18। তাহলে এই কোণের মানটা হবে আমার 84 ডিগ্রি। তাহলে আমরা এক কোণ কিন্তু পেয়ে গেলাম। আমাদেরকে এখন বের করতে হবে কোণ AFE। তার মানে এই কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। এই কোণের মানটা বের করার জন্য আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব ছোটোবেলার। সেটা হচ্ছে, যদি দুটি রেখা সমান্তরাল হয় এবং তাদের একটি ছেদক থাকে, দুইটা সমান্তরাল রেখা যদি কোনো একটা ছেদক থাকে, তাইলে ছেদকের একই পাশের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ, আর বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। আমরা জানি অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। যেহেতু EF রেখা এবং BC রেখা পরস্পর সমান্তরাল এবং এই যে এটা হচ্ছে তাদের ছেদক, তার মানে এই কোণটা আর এই কোণটা কি এই ছেদকের একই পাশে অবস্থান করতেছে। এজন্য এই C কোণ এবং F কোণ হচ্ছে পরস্পর
অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দুই পরস্পর সমান। এটা যেহেতু 48 ডিগ্রি, এটাও কত হবে আমাদের 48 হবে। তাহলে আমাদের অ্যাঙ্গেল এ হবে 84 আর অ্যাঙ্গেল AFE হবে 48। যদি যোগ করে দিই আমরা 12 2 হাতে আছে 1, 12 একে 13, 132 ডিগ্রি হবে আমাদের আনসার। 14 নম্বর প্রশ্নটি আসেন, প্রবাবিলিটি থেকে আসছে। P of A is equal to 1/3, P of B is equal to 3/4, A ও B স্বাধীন হলে, এখানে স্বাধীন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্বাধীন হলে কন্ডিশন একরকম, আর যদি পরস্পর বর্জনশীল হয় তাহলে কন্ডিশন আরেক রকম। তাহলে P of A ইউনিয়ন B এর মান কত? তাহলে আমরা জানি যে P of A ইউনিয়ন B আমাদের সূত্রটি হচ্ছে যে P of A প্লাস P of B মাইনাস P of A ইন্টারসেকশন B। তাই আমাদের এটার মান তো জানি, এটার মানও জানি, এটার মান লাগবে। P of A ইউনিয়ন B এর মান লাগবে, A ইন্টারসেকশন B এর মান লাগবে। আচ্ছা, তাহলে P of A ইন্টারসেকশন B এর ক্ষেত্রে এখানে সূত্রটা হবে, যেহেতু A ও B স্বাধীন হইলে P of A ইন্টু P of B। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন সূত্রটা। যদি স্বাধীন হয় তাহলে P of A ইন্টারসেকশন B এর মান হবে PA ইন্টু PB। আর যদি বর্জনশীল হইতো তাইলে আমাদের হয়তো P of A ইন্টারসেকশন B ইজ ইকুয়াল টু 0 হইতো, যদি পরস্পর বর্জনশীল হইতো 0 হইতো। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের স্বাধীন বলছে, এজন্য আমার সূত্র হবে P of A ইন্টারসেকশন B ইজ ইকুয়াল টু PA ইন্টু PB। আচ্ছা, PA হচ্ছে আমাদের 1/3 আর PB হচ্ছে 3/4, কাটাকাটি করলে হবে 1/4। তার মানে এখানে যে আমরা মান বসা দিই, এটার মান হচ্ছে 1/3 প্লাস এটা হচ্ছে 3/4 আর এটার মান হবে 1/4। এখানে ক্যালকুলেট করি, লসাগু হবে 4। আচ্ছা, না লসাগু হবে কত? তো লসাগুটা আমি এখানে করি, লসাগু হবে এখানে 12, তাহলে 3 4 12, তারপরে ক্যালকুলেশন করবেন আর কি। 12 কে 3, 3 3 9, 3 4 মাইনাস 3 4 12, তাহলে নিচে 12, উপরে হচ্ছে 13, 13 3 গেলে হবে 10, কাটাকাটি করলে হবে 5/6। 14 নম্বর প্রশ্নের আনসার হবে 5/6। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কি আমার ঘটনাটা কি বর্জনশীল নাকি স্বাধীন। হ্যাঁ, আর সূত্র তো এটাই। আশা করি এই সূত্রটি আপনারা যদি জানেন, এইটা এবং এই কন্ডিশনের সূত্রটা, তাহলে খুব সহজেই এই অঙ্কটি সমাধান করতে পারবেন। আচ্ছা, আজকের ক্লাসের আমাদের সর্বশেষ অঙ্ক 15 নম্বর অঙ্ক হচ্ছে, একটি ফাংশন f of x is equal to 2x plus 1 দ্বারা সংজ্ঞায়িত হলে f ইনভার্স 2 এর মান কত? আচ্ছা, এটা বিপরীত ফাংশন থেকে আসছে। বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে, আমাদেরকে যে ফাংশনটা দিবে এটাকে আমাদের y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাইলে আমরা এখানে এটা লিখতে পারি y is equal to fx is equal to 2x plus 1। আচ্ছা, এখান থেকে আমরা y সমান f of x লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। আচ্ছা, তাইলে এখান থেকে যদি আমরা x is equal to কি লিখতে পারি, f ইনভার্স y। আচ্ছা, আবার এই y সমান এটা লিখব। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন, অঙ্কের একটা প্যাটার্ন, আপনারা এই প্যাটার্নটা একটু খেয়াল রাখবেন, তাহলে খুব সহজেই পারবেন। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করব। কেন বের করব? যেহেতু x ইজ ইকুয়াল টু এত, এই জন্য তখন বিপরীত ফাংশনটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখানে 2x ইজ ইকুয়াল টু হবে y মাইনাস 1, ইমপ্লাইজ দ্যাট x ইজ ইকুয়াল টু y মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই যে দেখেন, এই পাশে আমি x এর মান কেন বের করলাম, যেন x এর এই মানটা আমরা বসাইতে পারি। x এর মান হচ্ছে f ইনভার্স y। এই বিপরীত ফাংশন আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে চাইছে f ইনভার্স 2, তার মানে y এর জায়গায় এখানে আমরা 2 বসাই দেব। তাহলে f ইনভার্স 2 হবে, y এর মান যদি 2 বসাই, 2 মাইনাস 1/2, তাহলে 1/2 আমাদের আনসার হবে হাফ। আশা করি আজকের 15টি অঙ্ক আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। যদি আমার করানো অঙ্কগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।